This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. আমরা যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বা প্রভাব বিস্তারকারী তরল পদার্থের কথা ভাবি তখন সাধারণত মহাসাগর বা নদীর কথা মাথায় আসে অথবা হয়তো খনিজ তেলের কথা ভাবি যা পুরো বিশ্বকে সচল রেখেছে। হ্যাঁ, একদম তাই। তেলের উপর তো পুরো অর্থনীতিই দাঁড়িয়ে আছে। রাইট, কিন্তু এমন একটা খুব সাধারণ তরল আছে যা আক্ষরিক অর্থে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে, বিশ্বব্যাপী নতুন বাণিজ্যের পথ তৈরি করেছে আর সংস্কৃতির আদান প্রদান ঘটিয়েছে, এবং এই মুহূর্তে সম্ভবত লক্ষ লক্ষ মানুষের টেবিলের ওপর একটা পেয়ালায় নীরবে বসে আছে। চা মানে জলের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পান করা পানীয়। ঠিক তাই। আর আজ আমরা এই বিশদ বিশ্লেষণে ঠিক এই পাতা থেকে পেয়ালা পর্যন্ত যাত্রার পেছনের বিজ্ঞান আর শিল্পটা বোঝার চেষ্টা করব। আমাদের এই আলোচনার মূল ভিত্তি হল রায় ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা মৃন্ময় হালদারের লেখা একটা চমৎকার গাইড। হ্যাঁ, গাইডটা সাধারণ চা পান করাকে একটা অসাধারণ অভিজ্ঞতায় পরিণত করার একটা দারুণ পথ দেখায়। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখি। জলের পরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়টি কিভাবে নিছক গরম জলে পাতা ফোটানো থেকে এত বড় একটা বৈশ্বিক বিষয়ে পরিণত হল? এর উত্তর খুঁজতে গেলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিশাল সাম্রাজ্যের শুরুটা হয়েছিল একেবারে বলতে গেলে দুর্ঘটনাবশত। তাই নাকি? কেউ প্ল্যান করে এটা আবিষ্কার করেনি? একদমই না। সময়টা ছিল 2737 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন চীনে সম্রাট শেনং একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন তার ভৃত্য পান করার জন্য জল ফোটাচ্ছিলেন। ও আচ্ছা, সেই যুগে জল ফুটিয়ে খাওয়ার বিষয়টা নিশ্চয়ই কোনো ধরনের স্বাস্থ্যগত সুরক্ষার জন্যই ছিল, তাই না? হ্যাঁ, সম্রাট স্বাস্থ্যবিধি নিয়ে বেশ সতর্ক ছিলেন। তো সেই জল যখন টকবক করে ফুটছিল, হঠাৎ দমকা বাতাসে কাছাকাছি থাকা একটা বুনো গাছের কিছু পাতা উড়ে এসে সেই ফুটন্ত জলের পাত্রে পড়ে যায়। আর জলের রং বদলে যায়? ঠিক তাই। জলের রং সঙ্গে সঙ্গে হালকা বাদামি হতে শুরু করে। সাধারণ কেউ হলে হয়তো পাতাগুলো ফেলে দিত, কিন্তু বিজ্ঞানী স্বভাবের সম্রাট সেই রঙিন জলটা পান করে দেখার সিদ্ধান্ত নেন। বাহ, বেশ সাহসী তো। হ্যাঁ, আর তিনি লক্ষ্য করেন পানীয়টি তাকে এক অদ্ভুত সতেজতা দিচ্ছে, একটা চনমনে ভাব। আর মানব ইতিহাসে ঠিক এভাবেই চায়ের জন্ম হয়। এটা তো অনেকটা আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিষ্কারের মতো একটা দুর্দান্ত বৈজ্ঞানিক দুর্ঘটনা। প্রকৃতি যেন নিজে থেকেই একটা জাদুকরী রেসিপি মানুষের হাতে তুলে দিল। একদম। তবে এটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্নের জন্ম দেয়। একটা আঞ্চলিক দুর্ঘটনা কিভাবে বাণিজ্য আর সংস্কৃতির মাধ্যমে বিশ্বায়নের রূপ নিল? হ্যাঁ, চীন থেকে এটা তো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিভাবে হলো সেটা? প্রথমে চীন থেকে এই পানের সংস্কৃতি জাপানে পৌঁছায় বৌদ্ধ সন্ন্যাসীদের মাধ্যমে। তারা দীর্ঘ সময় ধ্যানের সময় নিজেদের জাগিয়ে রাখার জন্য এই চা পান করতেন। ও, ক্যাফেইনের জন্য। রাইট। এরপর শতাব্দীর পর শতাব্দী এটা মূলত এশিয়ার ভেতরেই সীমাবদ্ধ ছিল। আসল বৈশ্বিক বিস্ফোরণ ঘটে 1700 শতাব্দীতে, যখন ইউরোপিয়ানরা বাণিজ্যের জন্য এশিয়ায় আসতে শুরু করল। ঠিক ধরেছেন। বাণিজ্য পথগুলো খুলতে শুরু করলে ইউরোপ এবং যুক্তরাজ্যের বণিকরা বাণিজ্যের মাধ্যমে এটা নিজেদের দেশে নিয়ে যায়। কিন্তু তখন তো এটা সবার নাগালের মধ্যে ছিল না। এত দূর থেকে জাহাজে করে নিয়ে যাওয়া, পরিবহন খরচ এবং দুষ্প্রাপ্যতার কারণে নিশ্চিত খুব দামি একটা ব্যাপার ছিল। হ্যাঁ, শুরুতে এটা ছিল শুধুমাত্র রাজপরিবার বা অতি অভিজাত শ্রেণীর মানুষের শখের জিনিস। সাধারণ মানুষের এটা কিনে পান করার কোনো সামর্থ্যই ছিল না। কিন্তু এখন তো এটা সবার রান্নাঘরে। কারণ ধীরে ধীরে সমুদ্রপথে বাণিজ্য বাড়ার সাথে সাথে এর দাম কমতে শুরু করে। আর এভাবেই একসময়কার অভিজাতদের পানীয় বিশ্বজুড়ে মানুষের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অভ্যাসে পরিণত হয়। ঠিক এখানেই ব্যাপারটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমরা যদি এখন কোনো সুপারমার্কেটে যাই, হোয়াইট টি, গ্রিন টি, ব্ল্যাক টি, উলং টি, নানা রঙের আর নামের চায়ের বাক্স চোখে পড়ে। হ্যাঁ, পুরো একটা লম্বা আইল শুধু চায়ের জন্যই বরাদ্দ থাকে। রাইট। আর সাধারণ বুদ্ধিতে মনে হয় আপেল আর কমলালেবুর গাছ যেমন আলাদা, এই চাগুলোর গাছও নিশ্চয়ই আলাদা আলাদা প্রজাতির। কিন্তু বাস্তব হল পৃথিবীর সব আসল চা আসে একটি মাত্র নির্দিষ্ট গাছ থেকে। ওয়েট, সত্যি?
মানে এই এত রকমের চা শুধু একটা গাছ থেকেই আসে? একদম তাই। উদ্ভিদবিজ্ঞানের ভাষায় এই জাদুকরী গাছটির নাম ক্যামেলিয়া সিনেনসিস। পৃথিবীতে যত রকমের আসল চা আছে, হোক তা সাদা, সবুজ, উলং বা কালো, তার সবই এই একটি মাত্র উদ্ভিদের পাতা থেকেই তৈরি হয়। যদি গাছ একটাই হয় তাহলে পাতার রং আর স্বাদ এত আলাদা হচ্ছে কিভাবে? আমি যদি একটা সহজ তুলনা টানি, ধরুন একটা আপেল কেটে টেবিলের ওপর ফেলে রাখা হলো। আচ্ছা, তো বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে আপেলের ভেতরের অংশটা ধীরে ধীরে বাদামি হতে শুরু করে, যাকে আমরা জারণ বা অক্সিডেশন বলি। চায়ের পাতার ক্ষেত্রেও কি ঠিক এই অক্সিডেশনটাই কাজ করছে? অসাধারণ একটা তুলনা দিয়েছেন। রাসায়নিকভাবে প্রক্রিয়াটি একেবারেই এক। চায়ের পাতা যখন গাছ থেকে ছেঁড়া হয়, তখন তার ভেতরের এনজাইমগুলো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে শুরু করে। মানে পাতা ছেঁড়ার সাথে সাথেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায়? হ্যাঁ, আর এই অক্সিডেশন বা চারণ প্রক্রিয়ার মাত্রাই নির্ধারণ করে দেয় যে ওই পাতাটি শেষ পর্যন্ত কোন ধরনের চায়ে পরিণত হবে। আচ্ছা, তাহলে প্রকারভেদগুলো একটু মিলিয়ে দেখি। সাদা চা বা হোয়াইট টির ক্ষেত্রে অক্সিডেশন একদমই হতে দেওয়া হয় না। গাছের একদম কচি কুড়িগুলো সাবধানে তুলে আলতো করে শুকানো হয়। ঠিক বলেছেন। হোয়াইট টিতে অক্সিডেশন প্রায় হয় না বলতে গেলে। এটা সবচেয়ে কম প্রক্রিয়াজাত চা, আর এর স্বাদ খুব মিষ্টি এবং সূক্ষ্ম হয়। এরপর আসা যাক সবুজ চা বা গ্রিন টিতে। এটা তো একেবারেই অক্সিডাইজড নয়। হ্যাঁ, পাতা তোড়ার পরপরই সেগুলোকে দ্রুত তাপ দেওয়া হয়। চীনে সাধারণত প্যানে ভেজে এবং জাপানে ভাপিয়ে এই তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার কারণটা কি? ওই অ্যাপেলের এনজাইমগুলো নষ্ট করে দেওয়া? একদম। তাপ দেওয়ার ফলে পাতার ভেতরের সেই এনজাইমগুলো নষ্ট হয়ে যায়, ফলে অক্সিডেশন শুরু হতেই পারে না। পাতাগুলো বাদামি হওয়ার সুযোগই পায় না। এই কারণে গ্রিন টিয়ের স্বাদ এত তাজা, হালকা আর কিছুটা ঘাসের মতো থেকে যায়। রাইট। এরপর আসে উলং চা। এটাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়, অর্থাৎ এটা আংশিক অক্সিডাইজড। পাতাগুলোকে কিছুটা বাদামি হতে দেওয়া হয়, তারপর অক্সিডেশন থামিয়ে দেওয়া হয়। তার মানে স্বাদটা সবুজ আর কালো চায়ের মাঝামাঝি কিছু একটা হবে। হ্যাঁ, বেশ জটিল একটা স্বাদ, কখনো ফলের মতো বা ফুলের মতো, আর সবশেষে আমাদের সবচেয়ে পরিচিত কালো চা বা ব্ল্যাক টি, যাকে সম্পূর্ণ অক্সিডাইজড হতে দেওয়া হয়। বাতাসে রেখে পাতাগুলোকে গাঢ় কালো করা হয় বলেই এর স্বাদ এত কড়া আর মজবুত হয়, তাই তো? একদম। এই দীর্ঘ অক্সিডেশনের কারণেই ব্ল্যাক টি তার পূর্ণাঙ্গ বা ফুল বডি চরিত্রটি পায়। পাতার ভেতরের রাসায়নিক গঠন পুরোপুরি বদলে গিয়ে এক গাঢ় স্বাদ তৈরি করে। আচ্ছা, একটা বিষয় পরিষ্কার করা দরকার। ক্যামোমাইল টি, পেপারমেন্ট টি বা রুসিবোস টিয়ের মতো জিনিসগুলো তো তাহলে প্রযুক্তিগতভাবে চা নয়, কারণ এগুলোতে ক্যামেলিয়া সিনেনসিস গাছের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, এগুলো মূলত ভেষজ চা বা ইংরেজিতে টিজানস বলা হয়। বিভিন্ন ফুল, ফল বা মশলার নির্যাস গরম জলে ফুটিয়ে এগুলো তৈরি হয়। এগুলো স্বাস্থ্যকর হলেও আক্ষরিক অর্থে এগুলো চা নয়। যেহেতু এই অক্সিডেশনই হলো চায়ের ভিন্নতার মূল চাবিকাঠি, এই প্রক্রিয়াটাকে নিশ্চয়ই খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয়। মানে পাতা তোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত আসলে কি ধাপ পার হতে হয়? এই This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. প্রক্রিয়াজাতকরণের শিল্পটি অত্যন্ত সূক্ষ্ম এবং মূলত 5টি সুনির্দিষ্ট ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হল প্লাকিং বা পাতা তোলা। মানে ওই যে বিজ্ঞাপনে দেখায় হাত দিয়ে দুটো পাতা আর একটা কুড়ি তুলছে? ঠিক তাই। সাধারণত হাত দিয়ে গাছের একেবারে উপরের দুটো কচি পাতা এবং একটা কুড়ি তোলা হয়, কারণ ওখানেই সবচেয়ে বেশি ফ্লেভার বা স্বাদ জমা থাকে। আচ্ছা, তারপর দ্বিতীয় ধাপ? দ্বিতীয় ধাপ হল ওয়েদারিং। সদ্য তোলা পাতায় প্রচুর আর্দ্রতা থাকে, সেগুলোকে বিশাল আকারের ট্রেতে ছড়িয়ে রেখে আর্দ্রতা কমানো হয়। আর্দ্রতা কমাচ্ছে মানে কি পাতাগুলোকে এই পর্যায়ে রোদে শুকিয়ে ফেলা হচ্ছে? না না, এই পর্যায়ে শুকিয়ে ফেলা হলে পুরো প্রক্রিয়াই নষ্ট হয়ে যাবে। ওয়েদারিংয়ের মূল লক্ষ্য হল পাতাকে নরম আর নমনীয় করা। ও, বুঝতে পেরেছি। হ্যাঁ, পাতা থেকে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প বের করে দেয়া হয়।
পাতাগুলো তখন আর মরমরে থাকে না, বরং অনেকটা চামড়ার মতো নমনীয় হয়ে যায়। নমনীয় করার কারণটা এবার বুঝতে পারছি, কারণ তৃতীয় ধাপে রোলিং বা পাতা মোড়ানোর কাজটা করতে হবে। পাতা যদি মরমরে থাকতো তাহলে রোল করার সময় তো গুঁড়ো হয়ে যেত। আপনি তো রসায়নের দিকে এগোচ্ছেন। হ্যাঁ, রোলিং ধাপে নরম পাতাগুলোকে মোড়ানো হয় বা হালকাভাবে পেষণ করা হয়। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, শুধু সুন্দর আকৃতি দেওয়ার জন্য রোলিং করা হয় না। তাহলে আর কি কারণ আছে? রোলিং করার সময় পাতার ভেতরের কোষের প্রাচীরগুলো মাইক্রোস্কোপিক পর্যায়ে ভেঙে যায়। তার মানে পাতাটাকে আঘাত করে তার ভেতরের অপরিহার্য তেল বা এসেনশিয়াল অয়েলগুলো বাইরে বের করে আনা হচ্ছে, যাতে সেগুলো বাইরের বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করতে পারে। একেবারে নিখুঁত। এই রোলিং না হলে অক্সিডেশন শুরু হওয়ার কোনো সুযোগই ছিল না। এসেনশিয়াল অয়েলগুলো যখন বাতাসের সাথে মেশে, তখনই আসল ম্যাজিক শুরু হয়। আর এটাই হলো চতুর্থ ধাপ, তাই তো? অক্সিডেশন। হ্যাঁ, পাতাগুলোকে একটা নিয়ন্ত্রিত তাপমাত্রার ঘরে রেখে দেওয়া হয়। এই অক্সিডেশন পর্বে পাতার রং সবুজ থেকে তামাটে আর শেষে গাঢ় বাদামি বা কালো হতে শুরু করে। এখানেই চায়ের নির্দিষ্ট রং, শক্তি আর স্বাদের প্রোফাইল তৈরি হয়। তাপমাত্রায় গরম করে অক্সিডেশন চিরতরে থামিয়ে দেওয়া হয়, যাতে পাতা আর বেশি অক্সিডাইজড হয়ে পচে না যায়। এই ধাপগুলো শোনার পর একটা খটকা লাগছে। চা তো একটা কৃষিজাত পণ্য। হ্যাঁ, অবশ্যই। তাহলে তো বৃষ্টিপাত, রোদের তাপ, মাটির গুণাগুণের ওপর ভিত্তি করে প্রতি বছর চায়ের স্বাদ বদলে যাওয়ার কথা। কিন্তু যখন আমরা ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্ট টি কিনি, বছরের পর বছর এর স্বাদ একই থাকে। প্রকৃতির এত অনিশ্চয়তা থাকার পরও কারখানায় একটা সুনির্দিষ্ট স্বাদ কিভাবে ধরে রাখা হয়? এখানেই চলে আসে ব্লেন্ডিং বা মিশ্রণের শিল্প। একজন সাধারণ কৃষক শুধু ফসল ফলান, কিন্তু চা কিভাবে একটা নির্ভরযোগ্য গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়, তার পেছনে রয়েছেন মাস্টার ব্লেন্ডাররা। এটা কি অনেকটা কোনো অর্কেস্ট্রার কন্ডাক্টর বা সুগন্ধি তৈরির পারফিউমারের মতো কাজ? অনেকটা সেরকমই। মানে কোনো এক বছর হয়তো বেহালা বাদক একটু অন্যরকম বাজালেন, বা একটা বাগানের পাতার স্বাদ একটু ভিন্ন হলো, কিন্তু কন্ডাক্টর এমনভাবে অন্য বাদ্যযন্ত্রী বা বাগানের পাতা মেশাবেন যাতে চূড়ান্ত সুর বা চূড়ান্ত স্বাদটা ঠিক আগের বছরের মতোই মনে হয়। ঠিক এভাবেই কাজটা হয়। মাস্টার ব্লেন্ডাররা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন বাগানের পাতা এমন অনুপাতে মেশান যাতে চূড়ান্ত স্বাদটা অপরিবর্তিত থাকে। এটা তো দারুণ একটা দক্ষতা। হ্যাঁ, তাদের স্বাদেন্দ্রিয় এতই সূক্ষ্ম যে তারা দিনে শত শত কাপ চা চেখে দেখে ঠিক করেন কোন বাগানের পাতার সাথে কোনটা মেশালে আগের বছরের সেই পরিচিত স্বাদটা ফিরে আসবে। শুধু পাতার মিশ্রণই তো নয়, তারা তো নতুন স্বাদ তৈরির জন্য অন্যান্য উপাদানও যোগ করেন। হ্যাঁ, যেমন আর্ল গ্রে চায়ের কথা বলা যায়। এতে বার্গামট অয়েল মেশানো হয়, যা একটা দারুণ সাইট্রাস বা লেবুর মতো সুগন্ধ দেয়। আমাদের পরিচিত মাসালা চায়ের কথাও তো বলা যায়। এলাচ, দারুচিনি বা লবঙ্গের মতো মশলা যোগ করে একেবারে অন্য মাত্রার স্বাদ তৈরি করা হয়। একদম। একদিকে প্রকৃতির অনিশ্চয়তা, আরেকদিকে মাস্টার ব্লেন্ডারদের নিখুঁত দক্ষতা। এই দুয়ের মিলনেই চায়ের নির্দিষ্ট স্বাদের নিশ্চয়তা তৈরি হয়। আচ্ছা, মাস্টার ব্লেন্ডাররা তাদের কাজ নিখুঁতভাবে শেষ করার পর চা তো প্যাকেটে ভরে আমাদের কাছে পৌঁছায়, কিন্তু এত সূক্ষ্ম পরিশ্রমটুকু মাটি করার জন্য আমাদের রান্নাঘরের একটা ভুলই মনে হয় যথেষ্ট। হ্যাঁ, আমরা অনেকেই চা বানানোর সময় বড় বড় কিছু ভুল করে ফেলি। যেমন আমি নিজেই বরাবর জল একদম টকবক করে ফুটিয়ে চা বানাই। সাধারণ ধারণা হলো জল যত ফুটবে চা তত ভালো হবে। এটা একটা খুব বড় ভুল। সব ধরনের চায়ের জন্য ফুটন্ত জল ব্যবহার করা আসলে চাকে নষ্ট করে দেয়। মানে বেশি গরম জলে পাতা নষ্ট হয়ে যায়? হ্যাঁ, ফুটন্ত জল সূক্ষ্ম চায়ের পাতাকে আক্ষরিক অর্থেই পুড়িয়ে দেয়। চায়ের পাতায় ট্যানিং নামের এক ধরনের রাসায়নিক উপাদান থাকে, যা অতিরিক্ত তাপে খুব দ্রুত জলে মিশে যায়। আর চা তেতো হয়ে যায়। ঠিক তাই, চায়ের স্বাদকে অত্যন্ত তেতো করে তোলে এই ট্যানিন। তাপমাত্রার বিষয়টা একটু খেয়াল করলে একটা পরিষ্কার প্যাটার্ন বা ট্রেন্ড দেখা যাচ্ছে। পাতা যত কম অক্সিডাইজড, জলের তাপমাত্রাও তত কম হওয়া উচিত। একদম ঠিক ধরেছেন। যেমন হোয়াইট বা গ্রিন টির মতো সূক্ষ্ম পাতাগুলো ফুটন্ত জলে দিলে নষ্ট হয়ে যাবে, তাই এগুলোর জন্য ৭০ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট। আর ভেজানোর সময়ও মাত্র ১ থেকে ৩ মিনিট। হ্যাঁ,
অন্যদিকে ব্ল্যাক টি যেহেতু সম্পূর্ণ অক্সিডাইজড আর পাতাগুলো বেশ মজবুত, তাই এর ভেতর থেকে ঘন স্বাদটা বের করে আনতে ৯৫ থেকে ১০০ ডিগ্রি অর্থাৎ প্রায় ফুটন্ত জল প্রয়োজন। আর সময়ও একটু বেশি লাগে, তাই না? হ্যাঁ, ৩ থেকে ৭ মিনিট পর্যন্ত। সঠিক তাপমাত্রা চায়ের পাতার ভেতরের সঠিক রাসায়নিক উপাদানগুলোকে, বিশেষ করে সুগন্ধি তেলগুলোকে জলে দ্রবীভূত করতে সাহায্য করে, তেতো ট্যানিনগুলোকে নয়। শুধু পরিবেশন নয়, সংরক্ষণের ক্ষেত্রেও তো আমরা বড় ভুল করি। চায়ের প্রধান ৫টি শত্রু হল আলো, তাপ, আর্দ্রতা, গন্ধ এবং বাতাস। আমরা যদি এটাকে আরেকটু বড় পরিসরে দেখি, চা পাতা আসলে একটা স্পঞ্জের মতো আচরণ করে। স্পঞ্জ মানে জল শুষে নেওয়ার মতো? শুধু জল নয়, এটা তার চারপাশের পরিবেশ থেকে আর্দ্রতা আর গন্ধ খুব দ্রুত শুষে নেয়। অনেকেই তো তাজা রাখার জন্যে চা পাতা ফ্রিজে দুটিয়ে রাখেন। এটা মারাত্মক ভুল। ফ্রিজের ভেতরে প্রচুর আর্দ্রতা থাকে আর বিভিন্ন খাবারের গন্ধ থাকে। চা পাতা যদি ফ্রিজে রাখা হয়, তবে তার সেই আর্দ্রতা শুষে নিয়ে স্যাঁতসেঁতে হয়ে যাবে। আর অন্যান্য খাবারের গন্ধ গ্রহণ করে তার নিজস্ব বৈশিষ্ট্য সম্পূর্ণ হারিয়ে ফেলবে। একদম। কড়া গন্ধযুক্ত মশলার বয়ামের ঠিক পাশে রাখলেও একই ঘটনা ঘটবে। অনেকেই আবার কাঁচের বয়ামে চা পাতা রান্নাঘরে সাজিয়ে রাখেন। তাতে তো সরাসরি আলো পড়ছে। হ্যাঁ, আলো চায়ের আরেকটা বড় শত্রু। চা সর্বদা অস্বচ্ছ এবং বায়ুরোধী পাত্রে ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখা উচিত। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? চা নিশো কোনো পানীয় নয়। প্রাচীন চীনের সম্রাট শেননুংয়ের সেই ছোট্ট দুর্ঘটনা থেকে শুরু করে এর বিশ্বযাত্রা সত্যিই অভাবনীয়। হ্যাঁ, ইতিহাস আর বিজ্ঞানের দারুণ একটা মেলবন্ধন। আমরা দেখলাম কিভাবে এই ক্যামেলিয়া সিনেনসিস গাছের অক্সিডেশনের জাদুতে নানা স্বাদের চা তৈরি হয়। পাতা তোলা, উইদারিং করে নরম করা, রোলিং করে এসেনশিয়াল অয়েল বের করা, অক্সিডেশন এবং ফায়ারিং, এই ৫টি ধাপ পাতার রসায়নকে পুরোপুরি বদলে দেয়। আর তারপর মাস্টার ব্লেন্ডারদের সেই নিখুঁত কাজ। হ্যাঁ, একজন পারফিউমারের মতো নিখুঁত দক্ষতা কিভাবে আমাদের প্রিয় ব্র্যান্ডের স্বাদ অটুট রাখে। আর শেষে কিভাবে সঠিক তাপমাত্রার জল ও সংরক্ষণ পদ্ধতি একটা সার্থক পেয়ালা তৈরি করে। তবে এই পুরো যাত্রা শেষে একটা নতুন চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। সেটা কি রকম? ধরুন, পৃথিবীর সেরা বাগান থেকে অত্যন্ত নিখুঁতভাবে প্রক্রিয়াজাত করা পাতা সংগ্রহ করা হলো, মাস্টার ব্লেন্ডারে তৈরি নিখুঁত মিশ্রণ ব্যবহার করা হলো, এমনকি থার্মোমিটার দিয়ে জলের তাপমাত্রাও একদম নিখুঁত রাখা হলো। আচ্ছা, সবই নিখুঁত। তারপর কিন্তু যে জল ব্যবহার করা হচ্ছে, তার রাসায়নিক গঠন বা মিনারেল প্রোফাইল যদি চায়ের স্বাদ পুরোপুরি বদলে দেয়। ওহ, মানে জলের নিজস্ব পিএইচ লেভেল বা খনিজ পদার্থের কথা বলছেন? হ্যাঁ, বিভিন্ন ভৌগোলিক অবস্থানে কলের জলে খনিজ পদার্থের মাত্রা তো আলাদা হয়। রাইট, কোথাও জল হার্ড বা খনিজ সমৃদ্ধ, আবার কোথাও সফট। ঠিক, এই মিনারেলগুলো চায়ের পাতার রাসায়নিক উপাদানগুলোর সাথে বিক্রিয়া করে। তার মানে কি এই নয় যে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় এই পানীয়টির চূড়ান্ত স্বাদের পেছনে স্থানীয় কলের জল এক অদৃশ্য কারিগর হিসেবে কাজ করছে? মাইন্ড ব্লোয়িং। পাতা এক হলেও এক শহরের চা অন্য শহরের চায়ের চেয়ে স্বাদের ভিন্ন হতে বাধ্য। নিখুঁত পাতা আর নিখুঁত পদ্ধতি থাকার পরও কলের জল চূড়ান্ত স্বাদ নির্ধারণ করে দিচ্ছে। এটা আসলেই মাথা ঘোরানো একটা ভাবনা, তাই না? এটা নিয়ে ভাবলে অবাক হতে হয়। পরবর্তীবার চা পানের সময় এই প্রশ্নটা নিশ্চয়ই সবাইকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর নিজেদের পরবর্তী চায়ের পেয়ালাটি দারুণভাবে উপভোগ করবেন।